আর ভালো লাগছে না প্রতিদিন এভাবে বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলতে। লোন নেওয়ার সময় সকলে একেবারে হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু টাকা দেওয়ার সময় কাউকে আর খুঁজে পাওয়া যায় না। সব সময় কি এগুলো আর ভালো লাগে? কি আর করার, সময় মতো পাওনাদারের কাছ থেকে টাকা তুলতে না পারলে আমার বেতনটাও আবার কাটা পড়বে। এমনিতেই যা বেতন পাই তাতেই মাসের শেষে টানাটানি পড়ে যায়, আর যদি টাকা কেটে নেওয়া হয় কি যে দুরবস্থা হবে কে জানে। এজন্যই তো নিরুপায় হয়ে বাড়িতে বাড়িতে গিয়ে টাকা তুলি। আর এই শিমুল একেবারে ঘাড়তার একজন মানুষ। লোন নেওয়ার আগে উনি এমন একটা ভাব করেন যেন লোন না পেলেই সে মরে যাবে। যেই টাকাটা পেয়ে যান অমনি ওনার রূপ মুহূর্তেই বদলে যায়। তবে বারবার বলি ঠিক মতো টাকা দিতে পারবেন তো? উনি টাকা নেওয়ার সময় বলেন যে হ্যাঁ ঠিক মতো টাকা দিতে পারবো, আর পরিশোধ করার সময় তার আর খোঁজই পাওয়া যায় না। বারবার এই একই রকম কাহিনী করে কেন যে লোকটাকে ঋণ দেওয়া হয়, এখন পেরেশানিটা আমাকে পাওয়াতে হচ্ছে। যাকগে, এবার যা করেছি করেছি, এরপর এরকম ভুল আর দ্বিতীয়বার করবো না। এসব ভাবতে ভাবতে রমেশ শিমুলের বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে শিমুলকে ডাকতে লাগলো রমেশ। শিমুল ভাই, ও শিমুল ভাই, বাড়ি আছেন? কেউ কি বাড়ি আছেন? রমেশ ডেকেই গেল, কিন্তু প্রত্যুত্তরে কোনো সাড়াই পেল না। কিন্তু রমেশও হার মানার পাত্র নয়, সে আজ তার টাকা নিয়েই ছাড়বে। এরই মধ্যে রমেশ আবার ডাকতে শুরু করলো। শিমুল ভাই, ও শিমুল ভাই, বাড়ি আছেন? এবারও কোনো সাড়া শব্দ নেই, কিন্তু বাড়ির বাইরের দরজায় তালাও নেই। ওই দিকে রমেশ নিশ্চিত হলো যে বাড়িতে কেউ না কেউ আছে, কিন্তু কথা বলছে না। শিমুলদা, ও শিমুলদা, যতক্ষণ না বেরোচ্ছ আমি কিন্তু যাচ্ছি না, এই বলে দিলাম তোমাকে। আরে আজব মানুষ তো বাবু, সাড়া দিচ্ছেন না কেন? ঘুমিয়ে পড়েছেন নাকি? এই বলতেই শিমুল দরজা খুলে বলল, ঘর থেকে বের হওয়ার তো সময় দিবেন নাকি? একে ধারে ডেকে গেলেই হবে। কি হয়েছে শুনি, এত ডাকছেন কেন? কি হয়েছে মানে? তোমার কি মনে নেই আজ মাসের কয় তারিখ? আজ মাসের 10 তারিখ। কোনো খেয়াল আছে আপনার? গতকাল টাকা দেওয়ার কথা ছিল, দিয়েছেন আপনি? আপনি? আমি ভেবেছি হয়তো গ্রামের কোনো ছেলে ছোকরা। আসুন ভেতরে আসুন, এইভাবে বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, ভালো লাগছে না। না না, ভিতরে আর যাবো না। আমার পাওনা টাকাগুলো আমাকে দিলে আমি খুব উপকৃত হব। হ্যাঁ আমি জানি আজ চলতি মাসের 10 তারিখ, কিন্তু হাতে না একটাও টাকা নেই। কি ভাবে যে এতগুলো টাকা দেবো? আমি পরের মাসে ঠিক দিয়ে দেবো। হ্যাঁ আপনি ভাববেন না, আপনাকে ঠিক দিয়ে দেবো। আর কতদিন আপনি এভাবে ঘোরাবেন বলেন তো? আপনি টাকা না দিলে আমার বেতনও হয় না, একটু বোঝার চেষ্টা করুন। হ্যাঁ আমি বুঝতে পারছি বেশ, কিন্তু হাত পা যে একেবারে বাঁধা। এই কয়েকটা টাকাই তো আছে মাত্র, সেটাও মেয়ের স্কুলে বেতন দিতে হবে। আজ আমার কাজও তেমন একটা নেই। দয়া করে এই মাসটা যদি একটু সময় দিতেন, আমি পরের মাসে ঠিক সব পরিশোধ করে দেব, কথা দিচ্ছি আপনাকে। না না, এভাবে চলে না, আমার সব টাকা দিতে হবে। তুমি যে সময় মতো টাকা দিতে পারো না সেটা ঋণ নেওয়ার আগে তোমাকে ভাবতে হবে না? পাওনা টাকা আজই দিতে হবে, আর টাকাটা তো আমার না, এটাও তো আপনাকে বুঝতে হবে নাকি? না দিলে আমার টাকাও কেড়ে নেবে, আমার সংসারেও তো বাচ্চা আছে নাকি? হ্যাঁ সব বুঝতে পারছি আমি, কিন্তু আর কি আর করার, সে সম্বলটুকু যদি নিয়ে যান। যাক, স্বস্তি পেলাম। এত কিছুর পরও যে রাজি হয়েছে এটাই অনেক। শিমুল ঘর থেকে রমেশের টাকাগুলো দিয়ে দিল। এই নাও টাকা। ধন্যবাদ আপনাকে, এত দূর আসার সার্থক হলো। আমি আজ আসি তবে। ঠিক আছে ভাই। আজ বেশ কষ্ট হয়ে গেল, তবে টাকাটা যে হাতে পেয়েছি এই অনেক। এই লোকটির রোজগার কাহিনী শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছি। যতবারই লোন নেয় ততবারই একই কাহিনী শুরু করে। এবারই শেষ, আর কোনো লোন আমি তাকে দেব না। আমার যেতে যেতে রাত হয়ে গেল, বাড়িতে ফিরতে আরও তো রাত হয়ে যাবে। এইদিকে বেশ শীত পড়েছে, আজ আবার কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, এজন্য চারপাশে থই থই করছে। আমার পরনেও তেমন মোটা কাপড় নেই যে একটু রেহাই পাবো। চারদিকটাও কেমন কুয়াশায় ঢেকে পড়েছে। রাতে তো আর কুয়াশা দেখা যায় না, তাই রাতের কালো অন্ধকারে কুয়াশার আভা ছড়িয়ে পড়েছে। আশেপাশে রমেশ একটা মানুষেরও দেখা পাচ্ছে না, সব কিছু শান্ত নীরব হয়ে আছে। হুট করে রমেশের মাথায় মনে পড়ে গেল যে কালীঘাটে কি এখন কোনো নৌকা পাওয়া যাবে? আজকের পরিবেশ দেখে তো এমনটা মনে হচ্ছে না যে আজ কোনো মাঝি কালীঘাটে থাকবে। কিন্তু মাঝি না থাকলে আমি তখন কি করব? বেশ চিন্তা হতে লাগলো আমার।
কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে গেলাম কালীঘাটে। কালীঘাটে এসে দেখলাম আমি যা ভেবেছিলাম তাই হলো, আজও কালীঘাটে কোনো মাঝি নেই। বেশ বিপাকে পড়ে গেলাম তো। ওদিকে আমার মেয়েটাও তো অসুস্থ, বাড়িতে বউ একা আছে, না জানি মেয়েটাকে নিয়ে সে কি করছে। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর আমি লক্ষ্য করলাম নদীর মাঝখান থেকে টিম টিম করে একটি আলো ভেসে আসছে। ভালো করে লক্ষ্য করে দেখলাম একজন মাঝি নৌকা বাইতে বাইতে আমার দিকে এগিয়ে আসছে। কুয়াশার চাদরে ঢেকে আছে চারিদিক। যাক বাবা, এবার উপরওয়ালা তাহলে আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। এর কিছুক্ষণের মধ্যেই নৌকাটা নদীর ঘাটে পৌঁছালো। নৌকায় রাখা ছোট হ্যারিকেনটা আস্তে আস্তে চলতে লাগলো। রমেশ মাঝি ভাইকে বলল, ও দাদা, আমাকে একটু নদীর ওপারে পার করিয়ে দাও না, বেশ রাত হয়েছে, আশেপাশে কোনো নৌকা নেই। আমার কথার কোনো উত্তরই আমি পেলাম না। আমিও নাচর বান্দা, কিছুতেই ছেড়ে দিতে চাচ্ছি না মাঝিকে। তাই আর দেরি না করে নৌকায় উঠে পড়লাম। এরপর মাঝি আবারও নৌকা বাইতে শুরু করলো। কিছুক্ষণ পর আমি নৌকাতে ঝুলানো লণ্ঠনের টিমটিমে আলো লক্ষ্য করলাম। নৌকার ছাউনির নিচে সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি লাশ রাখা আছে। এত রাতে এটা কার লাশ? এই লাশটার সাথে আর কেউ নেই? কৌতূহলবশত মাঝি ভাইকে জিজ্ঞাসা করলো, মাঝি ভাই, এই লাশটি কার? মাঝি কোনো উত্তর না দিয়ে চুপচাপ নৌকা বাইতে লাগলো। নদীর মাঝখানে একদম নিস্তব্ধ পরিবেশ। নদীর ওপারের সেই জঙ্গলগুলো থেকে ভেসে আসছে শিয়ালের ভয়ঙ্কর ভয়ঙ্কর ডাক। যে পোকারা অনর্গল ঢেকে চলেছে, তার মাঝে জঙ্গলের কলকলানি শব্দ। একটু পর আমি লক্ষ্য করলাম নদীর বুকে প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করলো। বাতাস নয়, ঝড় বললে খুব একটা ভুল হবে না। এই বাতাসের গতিতে মনে হচ্ছে নৌকাটা এই বুঝি কখনো ডুব দিতে পারে। কিছুক্ষণ পর আমি লাশের দিকে তাকিয়ে দেখলাম বাতাসের কারণে লাশের উপরে থাকা কাপড়টি সরে গেল। এরপর আমি যা দেখলাম, তা দেখার পর আমি নিজেকে আর একদমই সামলাতে পারলাম না। দেখলাম লাশটির মাথা নেই, মাথা কাটা একটি মেয়ের লাশ। আমার হাত পা ধরধর করে কাঁপতে লাগলো, বুকের ভিতর ধকধক করতে লাগলো। নদীর একেবারে মাঝ বরাবর এসে পৌঁছেছে নৌকাটি। আমি নিজেকে কিছুটা সামলে নিয়ে মাঝি ভাইকে বললাম, এই মেয়েটা কি করে মারা গেল দাদা? এবারও মাঝি কোনো উত্তর দিল না। মাঝি একদম চুপচাপ থাকতে আমার বুঝতে আর বাকি রইল না, আজ আমার সঙ্গে অস্বাভাবিক কিছু করতে চলেছে। হে ভগবান, আমাকে বিপদের হাত থেকে রক্ষা করো। চোখ বন্ধ করে ভগবানের কথা স্মরণ করলাম। এরপর আমি চোখ খুলে দেখলাম মাঝিটি আমার সামনে দাঁড়িয়ে আছে। চুপ করে বসে থাকো, কোথাও পালাতে পারবি না। ও মানে কি বলছো তুমি? কেন আমাকে চিনতে পারছিস না? হ্যাঁ, কে? কেন রে, তোর মনে নেই তখন নামে এক মাঝ বয়সী লোককে যা নয় তাই বলে তুই অপমান করেছিস শুধুমাত্র কটা টাকার জন্য? সেই থেকে এমন দিনের অপেক্ষায় আছি, তাই আজ আমার মনোবাসনা পূর্ণ হয়েছে। কি বলছো তুমি? কি বলছি আমি? বলছি আজ তুই মরবি, ঠিক আমার মতন করে মরবি। না মানে তুমি মৃত? তাহলে তুমি নৌকা চালাচ্ছ কি করে? হ্যাঁ আমি মৃত, আর তোকেও আজ মৃত করবো। তোর অবমানায় আমি রাগের বশে আত্মহত্যা করেছি। আমার মৃত্যুটি আমার স্ত্রী মেনে নিতে পারেনি, সেও ট্রেনে ডিজে বাধা দিয়ে নিজের জীবনটি ত্যাগ করেছে। আজ তোকে আমি শেষ করে দেবো। তোর জন্য আমার পরিবারটি শেষ হয়ে গেল। তুমি একটু বিচার করো, আমার কোনো দোষ নেই। আমি একজন সাধারণ চাকরিজীবী। আমার কাজই তো পাওনাদারের কাছ থেকে টাকা নেওয়া। তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। বাড়িতে আমার অসুস্থ মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। এ কথা বলতে না বলতেই মাঝিটি ভয়ঙ্কর এক রূপ ধারণ করলো। বাঁচাও! কে কে? কি ব্যাপার রমেশ, এত রাত্রে কি করছো? স্যার আপনি এখানে? হ্যাঁ, নদীর পথ ধরেই আমার বাড়ি ফিরতে হয়। এত রাত্রে তুমি ওখানে কি করছিলে? সাগরের কথায় রমেশের মাথা ঘুরে তাকাতেই দেখে সেখানে কেউ নেই। রমেশ বেশ অবাক হয়। সে মনে মনে বলতে লাগলো, এতক্ষণ যা হলো তা কি সত্যি হয়েছে? কি ব্যাপার রমেশ, তুমি কিছু বলছো? তোমাকে তো বেশ চিন্তিত দেখাচ্ছে, কোনো সমস্যা? না মানে আসলে একটু বাড়ি নিয়ে যাবেন স্যার।
হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু আজ মনে হচ্ছে আর কোনো নৌকা আসবে না, অনেক রাত হয়েছে। ভাবছি রাতে বোনের বাড়িতে কাটিয়ে দেব। নদীর এপাশে আমার বোনের বাড়ি, তোমার কোনো সমস্যা না থাকলে তুমি থাকতে পারো আমার সঙ্গে। ঠিক আছে স্যার, চলো আমরা আজ রাতটা আপনার বোনের বাড়িতে কাটিয়ে দিই। সেদিন রাতে আমি সাগরের বোনের বাসায় কাটিয়ে পরের দিন আর অফিসে গেলাম না। অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে গেলাম সোজা।